শুভ সন্ধ্যা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে ফাইন আর্টস টেকনোলজির শিক্ষার্থীদের প্রথম পর্বের ক্লাস আমরা শুরু করেছি। আমরা আজকের আমাদের পঠন পাঠনের বিষয় আর্ট মিডিয়া, ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনিক। আজকে আমাদের এই বিষয়ে দ্বিতীয় ক্লাস। আমরা এখন স্ক্রিন শেয়ারে আমাদের ক্লাস ম্যাটেরিয়ালটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা গত ক্লাসে রঙের উপরে বেশ কিছু কথা বলেছিলাম। সেখানে রং ভৌতগতভাবে কয় ধরনের রং হয়, তারপরে গুঁড়া রং হয়, পেস্ট রং হয়, আবার শক্ত বা কঠিন রং হয়। সেগুলো আবার বিভিন্ন আহ, উপাদানের সঙ্গে গুলে যখন রং তৈরি করা হয় সেগুলোর নিয়েও আমরা কথা বলেছি। জল রং, অ্যাক্রিলিক কালার, তারপর অয়েল কালার, এটি কথা বলেছি। আবার কালো রঙের যখন প্রাধান্য থাকে কিংবা কালো রং বেশি ব্যবহার হয় তখন পেন্সিলের পাশাপাশি চারকোল ব্যবহার হয় এবং কোথায় কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় এটা নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আমাদের রং সম্পর্কে দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসের মধ্য দিয়ে মূলত রঙের উপরে প্রাথমিক আলোচনাটা আমরা শেষ করব। আবার রং নিয়ে আমাদের প্রাসঙ্গিকভাবে অন্যত্র আলোচনায় থাকবে, তখন আমরা স্পেসিফিক রঙের সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে জানবো রঙের প্রকারভেদ বা কত ধরনের রং হয়। আমরা এই যে স্লাইডটা, এই স্লাইডে তিনটি বাচ্চা তিনটি কাপড়ের টুকরো নিয়ে তারা ছুটছে, বাতাসে কাপড় তিনটা উঠছে, ট্রান্সপারেন্ট, সে কারণে এই কালারটা একটার আর একটার পরে পতিত হয়ে ভিন্ন ধরনের কালার সৃষ্টি করেছে। এটা কিভাবে হয়, কেন হয়, এটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এখানে আমরা যদি এই ছবিটাকে একটু ব্যাখ্যা করি, যেমন এই জায়গাটা এসে অনেকটা কালো, এই জায়গাটা কিন্তু বেগুনি রং হয়ে গেছে, এই দুটো মিলে একটু কমলা রং হয়েছে, হলুদ আর লাল মিলে, আবার সবুজ আর এই নীল মিলে এখানে আরেকটু গাঢ় রং হয়েছে, এখানে শেড হওয়ার জন্য একটা রং হয়েছে। এভাবে পরস্পরের রঙের মিলনের ফলে একটু ভিন্ন ভিন্ন ধরনের কালার বা শেড তৈরি হয়। সেগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। আমরা পরের স্লাইডে যাই। এখানে রং বলতে আমরা আসলে কি বুঝি? রং হচ্ছে বর্ণ বা মানুষের চোখে যখন দেখার অনুভূতি সৃষ্টি করে, এবং যদি রঙিন অনুভূতি সৃষ্টি করে তা যে কারণে রঙিন অনুভূতি সৃষ্টি হয় সেটা হচ্ছে রং। রঙের উপস্থিতিতে রঙিন জিনিস আমরা দেখতে পাই। যদি আমি কালার ব্লাইন্ড না হই তাহলে অবশ্যই আমি রং ঠিকঠাক ভাবে আমরা চিনতে পারবো, এবং কোন রংগুলোর নাম কি এটার একটা স্ট্যান্ডার্ড বা প্রমিতকরণ আছে, আমরা সেগুলো শিখবো। এবং তার সঙ্গে অন্য রঙের সম্মিলনে কি ধরনের রং হয় তাদের নামগুলো আমরা শিখবার চেষ্টা করবো। প্রধানত এই যে বললাম যে একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশে যে রং হয়, তাহলে যে রংগুলো আরেকটার সঙ্গে মিশিয়ে নিতে মধ্যে সেই রংগুলোকে একটি বিশেষ ভাষায় বা বিশেষ নামে অভিহিত করা হয়, তাকে বলা হয়েছে মৌলিক রং। মৌলিক রং হচ্ছে যে রং অন্য রঙের সঙ্গে মিশ্রিত হয়নি, এবং যে রঙের বিভিন্ন অনুপাতে মিশ্রণে অন্য রং তৈরি হয় সেগুলোকে বলা হয় মৌলিক রং। প্রধানত মৌলিক রং দু ধরনের আমরা বলবো। একটা মৌলিক রং হচ্ছে যেটা দেখার জন্য বিশেষভাবে তৈরি হয়, সেটাকে দর্শন বা অপটিক্যাল প্রিন্সিপাল কালার আমরা বলবো। এখানে অপটিক্যাল আর একটি বিষয় আমরা আসছি, যেটা পরে আসবে, সেটা হচ্ছে ছাপাখানায়। ছাপাখানায় ওর মৌলিক রং আছে, বা বিশেষ কিছু রঙের মিশ্রণে সমস্ত রংগুলো হতে পারে। তাহলে আমরা মৌলিক রং কাকে বলবো? যে রং এখনো পর্যন্ত অন্য রঙের সঙ্গে মিশ্রিত হয়নি, বা যে রং
এক বা একাধিক সঙ্গে মিশ্রিত হয়ে অন্য আরেকটা তৃতীয় রং তৈরি হয় বা মিশ্রিত রং তৈরি হয়, সেগুলোকে মৌলিক কালার বলে। আমরা এখানে তিনটা মৌলিক কালারের নাম আমরা জানি। এখানে লাল, সবুজ এবং নীল। এইটা হচ্ছে নীল, এইটা হচ্ছে সবুজ, আর এই অংশটা হচ্ছে লাল। আমরা এখানে রঙের প্রথম অঙ্ক রেড, গ্রিন, ব্লু, এবং এই সাথে দিয়ে রংটাকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি। এই তিনটা রং হচ্ছে দর্শন ইন্দ্রিয় দ্বারা যে রঙের অনুভূতি সৃষ্টি হয়, সেইখানে যে মৌলিক রং, মানে টেলিভিশনে বা আমাদের মোবাইলের স্ক্রিনে যে রং দেখি সেটা এভাবেই আসে। আমি একটু আগে বলেছিলাম ছাপাখানায়ও মৌলিক রং এক বিষয় আছে। আমরা এই যে রংগুলা এখানে পাচ্ছি, এই রংগুলা দেখার জন্য টিভি স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, কিংবা মোবাইলের স্ক্রিন, ট্যাবের স্ক্রিন, এইগুলা জায়গায় কিংবা সরাসরি আমরা যখন প্রকৃতি দেখি, তখন এই মৌলিক রংগুলো আমাদের সামনে আসে এবং আমরা এর বিভিন্ন ধরনের কম্বিনেশনে অন্য রং খুঁজে পাই। আমরা ছাপাখানায় আরেক ধরনের মৌলিক রং আমরা পাবো, সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো। তাহলে আমরা এবার রংকে কয় প্রকার হিসাবে আমরা বলতে পারবো? রং তাহলে প্রধানত দুই প্রকার হবে। এক হচ্ছে রং মৌলিক অথবা রং মিশ্র বা যৌগিক। তাহলে যে রং অন্য রঙের সঙ্গে মেশেনি সেটি মৌলিক রং, অথবা যে রং এক বা একাধিক রং মিশ্রিত হয়ে অন্য কোনো তৃতীয় আরেকটি রং সৃষ্টি করে সেটাকে মৌলিক রং বলে। আর মিশ্র বা যৌগিক, যখন দুটো মৌলিক রং কিংবা একটি মৌলিক আরেকটি যৌগিক রং বা মিশ্র রং যুক্ত হয়ে যখন আরেকটা রং তৈরি করে, তখন তাকে মিশ্র বা যৌগিক রং বলবো। আমরা মৌলিক রংগুলোর নাম এখানে আরেকবার বলছি, আর এদের ব্যান্ডকে RGB ব্যান্ড। এদের যখন আমরা আমাদের কাজে ব্যবহার করব, তখন এইগুলাকে আমরা রঙের ব্যান্ড হিসাবে আমরা দেখব। তো যাই হোক, আমরা রং নিয়ে একটু আগাতে চাই, কিন্তু তার ফাঁকে আবার একটু সবার সঙ্গে কথা বলতে চাই। কয়েকজনকে আমি ক্লাসের বাইরে রেখেছিলাম, তারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, এবং তাদের সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে ক্যামেরা বন্ধ করলে কিন্তু আমি আবার ক্লাস থেকে আমরা বের করে দেব। আমরা আলোচনা করছিলাম মৌলিক রং নিয়ে। এই যে মৌলিক রং, ছাপাখানায় যে মৌলিক রং বা যে রং ছাপাখানার ব্যবহার হওয়ার পরে তার আউটপুট আসে, ব্যানার, তারপর আমরা যে ক্যামেরায় তোলা ছবি সেফে নিয়ে আসি সেই ছবি, কিংবা আমরা প্রিন্টার দিয়ে যে ছবি বা রঙিন কিছু ছাপি, তখন যে রংটা ব্যবহার হয় সেটা, সেই রঙের মোডটাকে সায়ান মোড বলে। আর দেখার জন্য সেটা হলো RGB মোড, যা আমরা আগের স্লাইডে দেখেছিলাম। সায়ান মোড হচ্ছে এখানেও চারটা রঙের কম্বিনেশন। মূল রং হচ্ছে তিনটা, এইটা হচ্ছে সায়ান, এটা হচ্ছে ম্যাজেন্ডা, আর একটা হচ্ছে ইয়েলো। এইখানে এই তিনটে রং এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ছায়ান, আর এটা হচ্ছে ম্যাজেন্টা। এই ছায়ান, ইয়েলো এবং ম্যাজেন্টা এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সব রংগুলো তৈরি করতে পারে। ছাপাখানার এই রং ব্যবহার হয়, কিন্তু এখানে এই সবগুলো রং যুক্ত হয়ে এখানে কিন্তু কালো হয়েছে। তার মানে যখন ছাপাখানা সায়ান মোডের রং সবগুলো একসাথে যুক্ত হয় তখন কালো রং হয়। কিন্তু এই যে কালোটা হয়, এই কালোটা 100% কালো কিন্তু হয় না। আমরা যখন ছাপার আউটপুট নিই, তখন এই কালোটা একটু মেড়মেড়ে কালো হয়। যখন আমার 100% কালো দরকার হয়, তখন একটু ত্রুটি থেকে যায়। তখন মানে কালোর মধ্যেও রং কিন্তু আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এই ত্রুটি অ্যাভয়েড করবার জন্য এখানে আরেকটি কালারের ছাপ দেওয়া হয়, সেটা না হচ্ছে কালার ব্ল্যাক। তার মানে সায়ান মোডে চারটা রঙের ছাপ দেওয়া হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। কিন্তু RGB মোডে কিন্তু তিনটা কালারই থাকে, এবং এখানে এই তিনটা রঙের মিশ্রণে হয়ে যায় সাদা। তিনটা রঙের মিশ্রণে হয়ে যায় সাদা। সূর্যের যেমন 7টা রং আছে, এই 7টা রঙের মিশ্রণে কিন্তু সাদা রং হয়ে যায়। তার মানে যখন সূর্যের 7টা রংকে আমরা এক জায়গায় একটি নির্দিষ্ট অনুপাতে ফেলতে পারবো, তখন সেটাকে সাদা দেখাবে। আবার এই 7টা রঙের যদি 100% অনুপস্থিতি যদি থাকে, তাহলে তখন সেটা কালো হয়ে যাবে। এইটা হচ্ছে রঙের একটি বিশেষ কৌশল, বা এটাকে আমাদের গ্রাফিক্যাল ভাষায় বলা হয় ইলাস্ট্রেশন, বা এক ধরনের ভৌতিক ভাব বা ইন্দ্রিয় একটি বিষয়, যেটা
কখনো কখনো আমাদের চোখের মধ্যে এক ধরনের ধাঁধা তৈরি করে, আমাদের ব্যাখ্যা দিতে একটু অসুবিধা হয়। আমরা যেটা দেখছি আর বাস্তবে যেটা ঘটছে দুটোর মধ্যে একটু পার্থক্য তৈরি হয়। মস্তিষ্কের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার দোলাচল চলে। এই জন্য এদেরকে ইলাস্ট্রেশনও বলা হয়। আমরা এটাতে আরেকটু এসে ছায়ান মোডটাকে একটু বোঝানোর চেষ্টা করব। এই যে ছায়ান মোডের এই CMYK, এখানে রংটাকে আমরা দিয়ে চিনাই দেওয়ার চেষ্টা করেছি এবং এই ছায়ান মোডে ছাপা দেয় এই যে ব্যানার আমরা দেখছি, পলি সাইন ব্যানার, যেটা ব্যানার সহ সমস্ত রঙিন ছাপাছাপি পত্রিকা, তারপর পোস্টার যেগুলো ছাপা হয়, ছাপাখানায় ছাপা হয়, সেখানেও কিন্তু এই ছায়ান মোডে ছাপা হয়। তার মানে 4 রঙের ছাপ দেওয়া হয়। একটা হলো ছায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। এই 4টা রঙের বিভিন্ন অনুপাতে, মানে 4টা প্লেটে ছাপ দিলেই কিন্তু তখন রঙিন ছাপ হয়। আমাদের যে আধুনিক যে পত্রিকাগুলো ছাপা অবস্থায় আমার বাসায় এসে পৌঁছায়, এটা কিন্তু 4 প্লেটেই ছাপ দেয়া হয়। আবার আমরা যে ছবি ফটো ল্যাবে ছাপতে দিই, ওটাও কিন্তু 4 কালারে ছাপ দেয়। কিংবা অনেক সময় আমরা আমাদের কম্পিউটার ল্যাবেও 4 কালারের প্রিন্টার আমরা ব্যবহার করি। সেই প্রিন্টার দিয়ে যখন ছাপ দেয় সেখানেও কিন্তু 4টা রঙের কম্বিনেশন থাকে। 3টা রঙও থাকে। তা 3টা রং থাকলে কিন্তু কালোটা 100% কালো হয় না। এটা জানিয়ে রাখলাম। এরপরে আমরা সূর্যের যে বর্ণালী বা 7টা রং, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। বর্ণালী একটা শব্দ আছে, যে বর্ণালী কাকে বলবো? সূর্যের 7টা রঙের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আছে বা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্নতার কারণে একটার সঙ্গে আরেকটা মিশে যায় না, এটা আলাদা থাকে। কিন্তু আমাদের খালি চোখে এটা দেখতে পায় না। এইটা আমরা যদি প্রিজমের মধ্য দিয়ে, এই প্রিজমের মধ্য দিয়ে খুব চিকন আলো রশ্মিকে, সাদা আলো রশ্মিটাকে যদি ফেলি, তাহলে উল্টো ধার দিয়ে এই রংগুলা, 7টা রং বিভাজিত হয়ে এটা আমাদের স্ক্রিনে পড়ে। আমরা এই যে পড়ে যে জিনিসটা, সেটাকে কিন্তু বর্ণালী বলছি। এই বর্ণালী আমরা দেখি দিনের শেষ ভাগে কিংবা প্রথম ভাগে যদি আকাশে মেঘ থাকে এবং জলীয় বাষ্প প্রচুর থাকে, তখন সূর্যের আলোর কারণে আকাশকে ঘিরে একটা বর্ণালী তৈরি হয়, যেটাকে রামধনু বা রংধনু বলা হয়। আমরা সবাই প্রায় দেখেছি। এই রংধনু বা রামধেনুতে মূলত 7টা রং থাকে। সেই 7টা রঙের বাংলা নাম হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 7টা রঙের কম্বিনেশনটা সেখানে থাকে এবং এই 7টা রঙকে ইংরেজিতে যেটা বলে, এটাকে যেমন বেনিয়া সহকলা বলা হয়। ছোটবেলায় আমাদের মুখস্থ করবার জন্য বেনিয়া সহকলা শব্দটা স্যারেরা শিখাইছিলেন। মানে প্রত্যেকটা রঙের নামের প্রথম অক্ষর পাশাপাশি লিখলে বেগুনির বে, নীলের নি, আসমানির আ, তারপর শহর দন্তসার হর, সহ, হতে হলুদ, এবং কলায় ক হচ্ছে কমলা, আর লালের লা, লয়াকার। এই 7টা শব্দের প্রথম অংশটা নিয়ে মূলত বেনিয়া সহকলা বলা হতো। রং মুখস্থ রাখার সুবিধা এবং রিদমটা ঠিক রাখা। ঠিক একইভাবে ভিবজিওর আছে। এই এই ইংলিশে নামের ক্ষেত্রে এটা ঠিক উল্টো ভাবে এখানে লেখা আছে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো এবং ভায়োলেট, এর উল্টো দিক দিয়ে যদি আমরা লিখি তাহলে ভিবজিওর হয়। যাই হোক, এভাবেই আমরা রঙের যে বৈচিত্র্য, সেটাকে আমরা আসলে বুঝতে পারি। আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা কোনো জিনিস যখন দেখি, কখন দেখি? যখন ওই জিনিসের উপরে একটি আলো পড়ে। যদি আলো কোনো জিনিসের উপরে না পড়ে, তখন সেটাকে আমরা দেখতে পারি না। তার মানে আমরা যখন কোনো বস্তুর উপরে আলো ফেলি বা প্রকৃতি কোনো বস্তুর উপরে আলো ফেলে, তখন ওই বস্তু থেকে একটা আলো বিকিরিত হয়। আর বিকিরণ আমার যখন চোখে এসে পড়ে, তখন আমি সেই বস্তুটাকে আমরা সেই রঙে দেখি। তার মানে যে কালারটা সে প্রতিফলন করে আমার চোখে পৌঁছে দেয়, আমরা ওই বস্তুটাকে সেই রঙে দেখি। মানে কোনো বস্তুকে আমরা সবুজ কখন দেখবো? যখন ওই বস্তুর উপরে রং, আলোটা পড়ার পরে সবুজ রংটাকে সে যখন আউটপুট দেবে, তখন আমরা কেবলমাত্র তাকে সবুজ দেখবো। এ কারণে আমরা যখন কালার গ্লাস পরে থাকি বা কালো গ্লাস পরে থাকি, তখন কিন্তু রংটাকে আমরা ঠিকঠাক ভাবে চিনতে পারি না। তারপর আবার যখন আমরা সোডিয়াম লাইটের নিচে যখন আমরা অবস্থান করি, তখনও কিন্তু ঠিকঠাক কালার আমরা আসলে বুঝতে পারি না।
আমাদের মেয়েদের কিন্তু খুব বিচিত্র অভিজ্ঞতা আছে। মেয়েরা সাধারণত পছন্দ করে শাড়ি কিনতে যায় বা নিজেদের পোশাক কেনে। আর দোকানদারে এমন একটা অতি উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখে, যে আলোতে সে যে রংটাকে পছন্দ করেছে বাইরে আনার পরে তারপর বাড়িতে এসে যখন প্যাকেট খুলে দেখে যে রংটা পছন্দ হচ্ছে না, বা যে রং ভেবে সে নিছিল সেই রংটা নেই। এটার পিছনে কারণটা কিন্তু ওই আলো, যে আলোটা ওখানে জ্বালা হয়েছিল। ওই আলো থেকে যে রং বিচ্ছুরিত হচ্ছিল তখন সেটাই দেখা যাচ্ছে। প্রকৃতির আলোতেই এসে দেখেন রংটা ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা পরের স্লাইডে যেতে চাই। এই যে সূর্যের যে রংধনু বা রামধনু বলা হয়ে থাকে, রেইনবো, এই যে আমরা পাশের স্লাইডটাতে দেখিয়েছি, এটা একে ভায়োলেট থেকে একবার রেড পর্যন্ত এই সাতটা রং এখানে পাশাপাশি আছে। এটাকে আরেকটু বোঝানোর জন্য এখানে আরেকটি ড্রয়িং করা ছবি, গ্রাফিক্যালি ড্রয়িং করা ছবি এখানে দেখানো হয়েছে। এবং এইগুলা মানুষের চোখে যেভাবে পড়ছে, এইগুলা প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সি ঠিক এসে এই মানুষের চোখে পড়ছে এবং সে তখন ওটাকে দেখতে পাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? বাতাসে থাকা জলীয় বাষ্পগুলো যখন সূর্য আলো পড়ছে, তখন ওইটা ঠিক প্রিজম যেমন আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছিল, এখানে বিন্দু বিন্দু যে জলকণা, এও কিন্তু আলোর বিভিন্ন ফ্রিকোয়েন্সিটাকে বিচ্ছুরিত করে, এবং সে কারণে এই রংধনু সৃষ্টি হয়। এবং এটা বাস্তব ক্ষেত্রে ওখানে কিন্তু কিছুই থাকে না। ওখানে কেউ যদি পৌঁছায় তাহলে তার হাতে কিছুই থাকবে না, সে এটা ধরে নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে, আবার ওই যে অঞ্চলে মেঘটা আছে তার উল্টো ধারে কেউ যদি পৌঁছে যায়, সে কিন্তু ওইটা দেখতে পাবে না। আমরা এটাকে প্রাকৃতিক ভাবে কৃত্রিম ভাবেও তৈরি করতে পারি। আমরা যদি আহ, মানে খুব ক্ষুদ্র জলকণা হয় এভাবে যদি জলটাকে স্প্রে করতে পারি, তাহলে স্প্রের উপরে যদি সাদা আলো ফেলা যায়, তখনও কিন্তু আমরা রংধনু দেখতে পাবো। এইটা হচ্ছে এক ধরনের ইলিউশন, আমরা যেটা বলেছিলাম, এটা অপটিক্যাল ইলিউশন বলা হয়। এটা বাস্তবে নেই, কিন্তু আমরা এটা দেখি। আমরা সাদা রং কালো রং নিয়ে আমরা কথা বলেছিলাম। যখন রঙের কোনো উপস্থিতিই থাকে না, তখন সেটা হয় হচ্ছে কালো রং। আর যখন মানে কোনো বস্তু যদি সবগুলো রং শোষণ করে নেয়, তখন সেটা কালো হয়ে যায়। কৃষ্ণ বস্তুর আমরা বোধহয় নাম শুনেছি, ফিজিক্স নিয়ে যারা পড়েছে তাদের জন্য খুব সহজ। কৃষ্ণ বস্তু মানে যে বস্তুর উপরে আলো পড়লে সেই আলোর একটি কণাও ফিরে আসবে না, পুরো আলোটাই সে শোষণ করবে। এইরকম যদি হয় তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো কৃষ্ণ বস্তু। তার মানে সেইটাকে লাইট মেরে কখনোই দেখা যাবে না। আবার যে বস্তুর উপরে আলো পড়লে পুরো আলোটাই রিফ্লেক্ট হয়ে আসে, সেই বস্তুটাকে সাদা বা হোয়াইট বস্তু বলা হয়ে থাকে। এখন কৃষ্ণ বস্তু আহ, এরকম ব্ল্যাক হোল কিন্তু আমরা শুনেছি, মানে জাগতিক কোন একটি স্পেসে এরকম মাধ্যাকর্ষণ বা তাদের এমন আকর্ষণ আছে যে সে আলোক কণাকেও সে নিজের দিকে টেনে নেয়। এইরকম জায়গা যখন আসে যে কোনো বস্তুই তার সামনে আসলে সে টেনে নেবেই, তার ভেতরেই টেনে নিয়ে নেবে, আলোক কণাকেও টেনে নিয়ে নেবে। তা আলোক কণাকেও যদি সে টেনে নেয়, তাহলে ওই বস্তুটা আফটার অল কিন্তু এটা কালোই দেখাবে। তাই ওটাকে কৃষ্ণ বস্তু, এবং ওটাকে হোল বা গর্ত কল্পনা করে ওটাকে ব্ল্যাক হোল বলা হচ্ছে, যে কালো গহ্বর, কৃষ্ণ গহ্বর বলা হয়ে থাকে। তো যাই হোক, আমরা হালিমা খাতুন, ক্যামেরাটা চালু করতে হবে। আমরা আর একটু এগিয়ে যেতে চাই। এটা কিন্তু ফার্দার রিকোয়েস্ট করা হবে না, পরের দিন কিন্তু এমনি নাম দেখেই আউট করে দেওয়া হবে। আমরা আলোচনা করছিলাম সাদা রং এবং কালো রং নিয়ে। আমরা ছাপাখানায় যে রং ব্যবহার হয় সেখানে তিনটা মৌলিক ছাপাখানার যে রং, সেই রং সায়ান মোড যেটাকে বলা হয়, সেখানে কালো রঙেরও কিন্তু আমরা ছাপ দিয়ে, এটা আমরা বলেছিলাম। এরপরে আসবে হচ্ছে নিরপেক্ষ রং বা ধূসর রং। নিরপেক্ষ রং বলতে আমরা যেটাকে বুঝি, বা মনোক্রোম যে রংটাকে বুঝি আমরা, যে রঙের সঙ্গে অন্য রঙের উপস্থিতিই নেই, যে রঙের সঙ্গে অন্য রঙের উপস্থিতিই নেই। তার মানে আহ, এইটা উপস্থিতিই নেই বলবো, এটা কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু ভুল। মানে যখন আমরা সাদা রংকে আমরা বলবো, তখন সাদা রং মানে কি, সেখানে কিন্তু সাতটা রং আছে, কিন্তু আমরা এটাকে বর্ণহীন বলছি, বা এটাতে রং নেই বলছি। এটা রং নেই আমাদের চিত্রকলার ভাষা।
আর যখন আমরা বিজ্ঞানের ভাষায় বলবো তখন ওর 7টা রঙই আছে। এই যে সাদা রং, সেই সাদা রঙের সঙ্গে কালো রং মিশ্রিত করে এক ধরনের শেড তৈরি হয়, ছায়া তৈরি করা হয়। এই শেড বা ছায়া এটাকে ধূসর রং বলা হয়। এই ধূসর রংকে বলা হয় নিরপেক্ষ রং। মানে যখন একটি রঙিন ছবিরও একটা শেড তৈরি করা যায়, তখন সেই ছবিটা রঙিন শেড না পড়ে শেডটা আসলে সাদা কালোর শেডই পড়ে। এই কারণে ওইটাকে বলা হয় হচ্ছে নিরপেক্ষ রং হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এরপরে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে রঙের টোন। টোন আর কালার মিশ্রণ কিন্তু এক না। সবুজ এবং নীল রং যদি আমরা মিশ্রণ করি, কিংবা হলুদ আর লাল রং যখন মিশ্রণ করি, তখন সে একটা তৃতীয় আর একটা রং ধারণ করে। কিন্তু যখন আমরা কোনো রঙের মধ্যে, আমি মনে করি যদি লিকুইড রং, লাল লিকুইড আছে, সেটা দিয়ে আমি তুলিতে নিয়ে সাদা কাপড়ের উপর কিংবা কাগজের উপর একটা দাগ টান দিলাম, আবার ওইটার মধ্যে আরো খানিকটা লাল গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার মিশ্রণ করার পরে আবার নিয়ে পাশে যদি আর একটা লাল দাগ দিই, মানে ওই তুলির একই রঙের দাগ দেই, তাহলে প্রথম দাগ আর দ্বিতীয় দাগের মধ্যে কালোর রঙের কিন্তু পার্থক্য তৈরি হয়। কিন্তু রং বাস্তবে একই রং। প্রথম যে দাগটা দিছিলাম সেটা হচ্ছে লাল রং, দ্বিতীয়বার যে দাগটা দিচ্ছি সেটাও লাল রং, কিন্তু প্রথম লালটা তুলনামূলকভাবে একটু হালকা, আর পরের লালটা তুলনামূলকভাবে একটু গাঢ়। এই যে হালকা আর গাঢ়টা হয়েছে মূলত ওই রঙের ভেতরে সাদা রঙের উপস্থিতির কারণে। তার মানে কোনো রঙের সাথে যখন সাদা রং মিশ্রিত করা হয়, তখন সেটা টোন সৃষ্টি করে। যত বেশি সাদা রং মিশ্রিত করব, তখন যে রংটা আস্তে আস্তে সেটা সাদা হয়ে ওঠে, পরিষ্কার হয়ে ওঠে, আরো হালকা হয়ে আমাদের চোখে ধরা পড়ে, এটাকে রঙের টোন বলা হয়। আমরা আমাদের পরে আমাদের সিলেবাসের অংশ হিসাবে অন্য জায়গায় আমাদের টোন পড়বার বিষয় আছে, আমরা তখন সেটা নিয়ে আরো বিস্তৃত আলাপ করবো আর কি। এখন আমরা যে চিত্রাঙ্কন যখন আমরা করি, তখন চিত্রাঙ্কনের মাধ্যম বলে, আমাদের শিল্পকলারও কিন্তু মাধ্যম আছে। আমরা যখন শিল্পকলা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সবার সঙ্গে একটু কথা বলি, সেখানে শিল্পকলা চর্চার বেশ কিছু মাধ্যম, সুচিত্রা বাড়ই, ক্যামেরা বন্ধ রাখা যাবে না, ক্যামেরা বন্ধ করে রাখা যাবে না। যাদেরকে আমি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার কাছাকাছি সময় ওয়েটিং রুমে রেখেছিলাম, তারা কিন্তু প্রথম আধা ঘন্টা কিছুই শোনেনি। এটা কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে তাদেরকে বঞ্চিত করেছি। নেক্সট সময় এমন আসবে যে পুরো ক্লাসটাই বঞ্চিত থাকতে হবে। আমি পুরো ক্লাসের মধ্যে তাদের দিকে তাকাবোই না যে তারা ওয়েটিং রুমে আছে। এই জন্য কোনো ক্রমেই ক্যামেরা বন্ধ রাখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সুচিত্রা বারই, সুচিত্রা বৈরাগী, সুচিত্রা বৈরাগী, ক্যামেরা চালু করতে হবে। আচ্ছা, আমি তোষামত করার থেকে আমার উচিত হচ্ছে ওয়েটিং রুমে পাঠিয়ে দেয়া। আর এই যে রিয়েলমি আছে, সে আমাদের কথা শুনতে পাচ্ছে না। এই রিয়েলমি, রিয়েলমি তুমি কথা শুনতে পাচ্ছ? ক্যামেরা চালু করো, আমি এক্ষুনি ওয়েটিং রুমে পাঠাবো। রিয়েলমি, ক্যামেরা চালু করো, নিল ওয়েটিং রুম। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আমি অপদ্রব্য রাখতে চাই না। যে কয়জন থাকবে তারা ফ্রেশ থাকলেই আমার জন্য যথেষ্ট। আমরা আলোচনা করছিলাম যে রঙের, একটা রঙের সঙ্গে সেই রঙের পরিমাণ যদি বাড়াই, কিংবা তার সঙ্গে যদি সাদা বাড়াই, তাহলে রঙের একটা স্পেকট্রাম তৈরি হয়। একটা আহ, দুটো পাশাপাশি রাখলে একটা থেকে আরেকটা পার্থক্য তৈরি হয়। এই পার্থক্য কত অনুপাতে হবে? সাধারণত 10-10-10-10 করে পরিবর্তন করা, কিংবা 5-5 করে পরিবর্তন করা। মানে একদম সাদা থেকে একদম লাল, এই দুটোর মধ্যে 100 ভাগ করে প্রত্যেকটা 5-5 করে যদি আমরা নিই, সেটা এক ধরনের শেড হয়। 10-10 করে নিলে একটা শেড হয়, যদি 20-20 করে নিই তাহলে একটা শেড হয়। তাহলে যখন আমরা 20 করে নেব, তাহলে 5-20-100, তার মানে 5টা শেড হয়। একটা রঙের 5টা শেড। যখন 5 করে নেব তখন কিন্তু 20টা শেড হয়।
এভাবে যদি আমি এক করে নিই তাহলে 100টা শেড হতে পারে। আমি যদি এখানে মানে রঙের শেড লক্ষ লক্ষ রঙের শেড হওয়ার কিন্তু সুযোগ আছে। তার মানে একটা থেকে আরেকটা পার্থক্য কিন্তু মানে চোখে ধরা পড়বে না, কিন্তু তারপরেও পার্থক্য করবার সুযোগ কিন্তু আছে। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। আমাদের জানার বিষয়ের মধ্যে এটা আমাদেরকে রাখতে হবে। তো যাই হোক, আমরা আবার ক্লাসের দিকে একটু ঢুকে পড়তে চাই। আমরা কালকে আলোচনা করেছিলাম, ও সরি, শিল্পকলার মাধ্যম বলতে চাইছিলাম। শিল্পকলার অনেকগুলা মাধ্যম, তার মানে শিল্পকলার যতগুলা শাখা, প্রত্যেকটা শাখারই আলাদা আলাদা মাধ্যম। শিল্পকলার আলাদা আলাদা শাখা বলতে, যেমন যারা সঙ্গীত পরিবেশন করে, তখন এটা কিন্তু সঙ্গীত কলা। এটাও কিন্তু একটা শিল্প, এবং এটা শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে জড়িত। তার মানে আমরা শুনতে পাই গানটা, তার সুরের মূর্ছনাটা আমাদের কানের মধ্যে দিয়ে মস্তিষ্কে যায়, এবং সেখান থেকে আমরা আনন্দ বা খুশির অনুভবটা আমাদের মধ্যে হয়। আবার যখন যে নৃত্য করে, নাচে, সেটাও কিন্তু একটা শিল্পকলার মাধ্যম। তাকে কিন্তু আমরা দেখি, চোখে দেখতে পাই। দেখে তার যে নাচের যে বিভিন্ন ধরনের মুদ্রা, সেটা দেখে আমরা আনন্দিত হই বা খুশি হই। এরকম শিল্পকলার প্রত্যেকটা সেক্টর বা ভাগই কিন্তু আলাদা আলাদা মাধ্যম। আবার আহ, এই ভাগগুলার মধ্যে যখন আমরা আহ, তাদের মধ্যে নিয়ে কাজ করব, তখন কিন্তু আবার সেটারও আবার আলাদা আলাদা করে মাধ্যম হয়। যেমন আমরা চিত্রকলা যদি বলি, চিত্রকলা মানে অসংখ্য যে শিল্পকলার, অসংখ্য না, গুনিয়ে গুনিয়ে বলা যেতে পারে। তার মধ্যে একটা শিল্পকলার নাম হচ্ছিল চিত্রকলা। তাহলে চিত্রকলা নিয়ে যখন আলোচনা করব, তাহলে চিত্রকলারও কিন্তু একটা মাধ্যম আছে। চিত্রকলার মাধ্যম কি? চিত্রকলার মাধ্যম মানে আমি প্ল্যাটফর্ম হিসেবে কোথায় ব্যবহার করছি, মানে কোথায় আমি এই ছবিটা আঁকছি। ক্যানভাসে আঁকছি, কাগজের উপরে আঁকছি, দেয়ালের গায়ে আঁকছি, নাকি অন্য কোথাও আঁকছি, যে কারোর মুখের উপরে আঁকছি। আঁকে না, যে বিজয় দিবসের দিন বাচ্চাদের নিয়ে আমি স্টেডিয়ামে যাচ্ছি, তখন ওই একদল মানুষ রং তুলি নিয়ে দাঁড়ায় থাকে। ওই কিউট একটা বাচ্চা দেখে তার মুখে বলে যে বাংলাদেশের ম্যাপ এঁকে দিই, কিংবা বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এরকম কিছু না কিছু দেখা যায় যে বাচ্চারা খুশি হয়, চলি এঁকে দেয়। আমরা সেটা টিভির স্ক্রিনে দেখে খুশি হই, এটা ছবি এঁকে দিল। এইগুলো কিন্তু ওখানে যে ছবি আঁকবার জায়গাটা কোথায়, এখানে তার যে মানে তার যে সুললিত গাল যেটা, সেটার উপরে ছবিটা এঁকে দিল। কপালে ছবি আঁকে, সারা শরীরে ছবি আঁকে, এটা শরীরের উপরে ছবি আঁকা। আবার কাগজের উপরে ছবি আঁকা, কাপড়ের উপরে ছবি আঁকা, ক্যানভাসের উপরে ছবি আঁকা, দেয়ালের গায়ে ছবি আঁকা, বাড়ির কার্নিশে ছবি আঁকা, কিংবা পাহাড়ের গায়ে ছবি আঁকা। এগুলো সবই শিল্পকলার কিন্তু প্ল্যাটফর্ম বা মাধ্যম হিসাবে থাকবে। আবার এই যে ছবি যখন আঁকছি, তখন আমার রং ব্যবহার হতে হবে। তাহলে রংটা কিভাবে আমি ব্যবহার করছি, বা রংটা আমার ব্যবহার উপযোগী করবার জন্য আমি কি ধরন ব্যবহার করেছি, সেটা আবার রঙের মাধ্যম বলছে। মানে রং কিসে গুলে আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে রঙের মাধ্যম। কিরকম? আমি যখন রংটাকে পানি দিয়ে গুলবো, বা আমি দ্রাবক হিসাবে পানি ব্যবহার করব বা ওয়াটার ব্যবহার করব, তখন সেটাকে ওয়াটার কালার। যদি বাংলায় বলি পানি জল, পানি রং, তো আসলে এই শব্দটা এখনো পর্যন্ত চালু হয়নি, এটা জল রঙই সবাই বলে। তাহলে জলের সঙ্গে আমরা ব্যবহার করি, তাই জল রং। আবার এই রংটাকে যখন আমরা তেলে গুলবো, তখন সেটা তেল রং। যখন এটা মোমে গুলবো, তখন সেটা মোম রং। আবার অ্যাক্রিলিকের মধ্যে যখন গুলবো, তখন সেটা কিন্তু অ্যাক্রিলিক রং। অ্যাক্রিলিক হচ্ছে একটি কৃত্রিম রং, যেখানে কারখানায় এটা পুরাটাই কারখানায় তৈরি। এটা আবার পানিতে গলে, অ্যাক্রিলিক পানিতে গলে। সে কারণে এর ঘনত্ব কম বেশি করবার জন্য বা শেড তৈরি করবার জন্য এখানে পানি ব্যবহার করা খুব সহজ। যাই হোক, এভাবেই কিন্তু রঙের মাধ্যম হয়। আমরা এগিয়ে যেতে চাই। আমরা জল রঙে আঁকা দুটো ছবি এখানে আহ, দেখছি। এই জল রঙের ছবি আঁকার ক্ষেত্রে এটা একটু মনে রাখা দরকার, জল রং কিন্তু ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। একটা স্তরের উপর আরেকটা স্তর দিলে নিচের স্তরটা দেখা যায়, নিচের স্তরটাও দেখা যায়। সে কারণে সাধারণত যখন ছবি আঁকা হয়, তখন জল রঙের ছবি আঁকবার সময় ডিপ কালারটা নিচে আঁকা হয় এবং হালকা কালারটা উপরের দিকে আঁকা হয়। কারণ হালকা কালারের উপরে ডিপ কালার দিলে নিচের হালকা কালারটা দেখা যায় না। আমরা এই নিয়মটা কিন্তু মানবো যখন আমরা বাস্তব ক্ষেত্রে ছবি আঁকবো। তাহলে জল রং আমরা কাকে বলবো? যখন রঙের যে উপাদান বা গুঁড়া,
যখন জলে গুলের ব্যবহার করা হবে, তার মানে রঙের যে উপাদানটা সেটা যদি জল বা পানি বা ওয়াটারে দ্রবণ তৈরি করে রং হিসাবে ব্যবহার করা হয়, তখন সেটাকে আমরা ওয়াটার কালার বলবো। তাহলে তেল রং কারে বলবো? তার মানে তেলে আগেরটা ঠিক একই রকম। কি তেল দু ধরনের হতে পারে, প্রাকৃতিক তেল হতে পারে, কৃত্রিম তেল হতে পারে। প্রাকৃতিক তেল কি? যা আমরা প্রকৃতি থেকে পাই, সরিষার তেল, নারকেল তেল, তিসির তেল, আহ, তারপর পাম অয়েল আছে, তারপর আরো ভ্যারাইটিস ধরনের আছে, এখন অলিভ অয়েল পর্যন্ত আছে, বাচ্চাদের গায়ে মাখায় না? এগুলো সব হচ্ছে প্রাকৃতিক তেল। আবার কৃত্রিম তেল মানে খনি থেকে আসা খনিজ তেল, এরকম বেশ কিছু খনিজ তেল আছে। আহ, তারফিন তেল, তারপর পেট্রোল ডিজেল, এগুলো তো আছে। এগুলোতে তো রং গুলে হালকা করে কিংবা উঠে ফেলে। এরকম বেশ কিছু কৃত্রিম বা আহ, রাসায়নিক হিসাবে যে খনিতে পাওয়া যায় এরকম যে তেল, যেটাকে রং হিসাবে, রঙের দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, তখন সেটাকে আমরা আসলে তেল রঙের দ্রাবক হিসাবে বলবো, এবং ওটাতে গুলে যে রংটা হবে সেটা তেল রং। তেল রঙের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আবার একটু উল্টা। এখানে হালকা রংটা প্রথমে ব্যবহার করতে হয়, ঘন রংটা উপরের দিকে ব্যবহার করতে হয়। জল রং তেল রঙের কিন্তু মধ্যে আমি একদম উল্টে দিয়েছি, খেয়াল করা হয়েছে কিনা একটু নোট নেওয়া যেতে পারে আর কি। আমাদের আরেক ধরনের রং আছে যেটা আমরা মোমে বলেছিলাম, মোম রং। মোম নিশ্চয়ই আমরা চিনি বোধহয়। মোম আমরা যে মোমবাতি, আমাদের বাসায় আনন্দ অনুষ্ঠানের জন্য আবার বিদ্যুৎ টিদ্যুৎ চলে গেলেও শহরের দিকে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতির সুবিধা হচ্ছে যে এটা মোমবাতি পড়ে যাওয়ার পর এ কিন্তু ধোঁয়া সৃষ্টি করে না, তো ঘরের পরিবেশটা নষ্ট করে না। শহরে সেই কারণে মোমবাতি ব্যবহার হয়, কিন্তু তুলনামূলকভাবে এটা একটু বেশি দাম। গ্রামের দিকে হারিকেন কিংবা কুপি ব্যবহার করা হয়, টেমি যারে বলে। শহরে এগুলো ব্যবহার করা হয় না। শহরে এক হচ্ছে বিদ্যুতের আলো আছে, এখনকার সময় তো বিদ্যুৎ চলে গেলেও আলো জ্বলে। আমি যাই হোক, এই এই যে আলো জ্বলে, এই আলো জ্বলবার জন্য যে মিডিয়ামটা ব্যবহার করলাম, এই মিডিয়ামের একটা মানে প্রাকৃতিক ভাবে একটা উপাদান আছে। সেটা হচ্ছে আমরা যে মধু পাই, চাক থেকে আসে মধু। মধু হয় যে চাক, ওই চাক জাল দিলে মোম তৈরি হয়। এখন ওটাকে যদি ফিল্টারিং করি তাহলে তখন এটা স্বচ্ছ হয়ে যেতে পারে, অথবা তার সঙ্গে অন্য কোনো রং মিক্সার করলে সেই রঙিন মোমবাতি হয়ে যেতে পারে। আর একদম যদি মৌচাকটাকে কেটে এনে ধুয়ে একটু পরিষ্কার করে আমি যদি তাপ দিই, তখন সেটাও কিন্তু একটা মোম হয়, কিন্তু সেই মোমটা একটা আহ, একটা হলুদাভ একটা রং হয়, সেই রঙের মোম হয়। আমি এখন কাঁসারটা যে জায়গায় নিয়েছি এরকম একটা চেহারার একটা মোম হয়। এই মোমে যখন রংটাকে মিশ্রিত করে আহ, রং তৈরি করা হয়, তখন সেই রংটাকে মোম রং বলবে। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, মোম কিন্তু সবকিছুকে দ্রবণ হিসেবে ব্যবহার করতে পারে না। মোমের সঙ্গে পানি মেলে না। তার মানে যে রংটার ভেতরে পানি আছে, সে আবার এই মোম রং মোম রং তৈরি করা যাবে না। তখন এইরকম রং আমরা ব্যবহার করবো যে রং মোমের সঙ্গে তার রাসায়নিক বিক্রিয়াটা বা পরস্পরের সঙ্গে অ্যাবজর্ব করবার যে প্রবণতাটা, সেটা যেন একসাথে একশো থাকে। এবং সেক্ষেত্রে মোমের সঙ্গে মিশ্রিত করে রং তৈরি করা হয়, এবং আহ, চাপ দিয়ে তখন সেই রংটা তৈরি করা হয়, যে রংটাকে আমরা বলবো মোম রং। অ্যাক্রিলিক কালার আমি আগেই বলেছিলাম, অ্যাক্রিলিক কালার একদম কৃত্রিম রং, রাসায়নিক রং বা কারখানা থেকে আসা রং। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই রং হচ্ছে সব রঙের থেকে সস্তা। অবশ্য জল রং ব্যবহার করবার জন্য যে গুঁড়া, যেটা প্রায় প্রকৃতি থেকে পাওয়া যায়, সেটাও কিন্তু কম সস্তা না। কিন্তু তুলনামূলকভাবে অ্যাক্রিলিক কালারের জন্য যে রঙের উপাদান ব্যবহার করা, সেটা আরো সহজ, কারণ এখানে পুরাটাই কারখানায় উৎপাদন করা হয়। এবং কারখানার রং বলে আরেকটা রং বলা হয়, প্রাকৃতিক রংকে ফুড কালারও বলা হয়। বা প্রাকৃতিক রঙের কিছু ফুড কালারের বাইরেও আছে, যেগুলা এই প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়, ছাপাখানায় ব্যবহার হয়। সেগুলোও কিন্তু প্রাকৃতিক রং, কিন্তু ছাপাখানায় ব্যবহার হওয়ার কারণে, ছাপাখানায় ব্যবহার হওয়ার বিশেষ যে কারণ, সেটা হচ্ছে ওর ভেতরে কিছু আহ, উম, এই ধাতব মিশ্রিত থাকে, যেগুলো শরীরের পক্ষে হার্মফুল। সে কারণে ওই রংটা কেবলমাত্র সুতা রং করবার জন্য বা কাপড় রং করবার জন্য বা এই জাতীয় রঙের জন্য ব্যবহার হয় প্রাকৃতিক হওয়ার পরেও। কিন্তু এই রংগুলা যেহেতু সহজলভ্য এবং খুবই ভালো রং তৈরি করে, সেই কারণে এখনকার সময় আমরা দেখি যে ফুড কালার না, তারপরেও
ফুলের সঙ্গে এইসব রং ব্যবহার করে নানান ধরনের রঙিন খাবার বের করে, জ্যাম, জেলি, তারপর বিভিন্ন ধরনের আচার, তাই না? ইভেন আমরা দেখেছি যে এই যে হাতে রং করে, হাত বা শরীরে রং করে বিয়ের সময়, যাকে মেহেন্দি বলি। মেহেদি মানে খুব সহজে প্যাকেট হিসাবে পাওয়া যায়। এটা এনে হাতের উপরে লাগিয়ে দিলে রং হয়ে যায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা কিন্তু মেহেন্দি না। এটি কৃত্রিম রং। এবং তার সঙ্গে একটি বিশ সাধারণত সাইট্রিক অ্যাসিড একটি নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করবার কথা। কিন্তু যারা ব্যবসায়ী তারা তো বেশি মুনাফা পেতে চায় এবং তার রঙের কোয়ালিটিটা আরো বেশি স্থায়ী, এইটা বোঝানোর জন্য এর মধ্যে আরো কিছু কৃত্রিম বা এই অ্যাকোয়ার যাকে বলবো, যে অযৌগিক কিছু রং সেখানে মিশ্রিত করা হয়, সরি অ্যাসিড মিশ্রিত করা হয়। সে কারণে হাতের উপরে একটা স্থায়ী রং হয়ে যায়। তারপর কারুর র‍্যাশ ওঠে ইত্যাদির মতো নানান বিষয় আছে। যাক, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার, কিংবা কোন কোম্পানির রং সেটা ব্যবহার করা বুঝে নিতে হবে। তো যাক, আমি যেটা এই অ্যাক্রিলিক কালার বলছিলাম, যাদের আরেকটি ভালো নাম আছে সেটা হলো সিনথেটিক কালার। এটা যেহেতু জলের সাথে এর একটা মানে খুবই সখ্যতা আছে, ফলে এই জল ব্যবহার করার কারণে এটার ঘনত্ব কম বেশি করা যায়, এবং এটার উপরে যদি আমরা জলের লেয়ার রাখি তাহলে এই রং কখনোই নষ্ট হয় না। মানে সাধারণত নষ্ট হয় না। কিন্তু তেল রঙের উপরে যদি আমরা তেল যদি রাখি এবং সেটা যদি উবে যায়, তাহলে ওটা কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তেল রং বেশিদিন রাখা যায় না, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু অ্যাক্রিলিক কালার অনেকদিন রাখবার সুযোগ আছে। এরপরে আর দুটো কথা বলে আমরা আসলে আজকের ক্লাসটা শেষ করব। সেটি হচ্ছে, একটা শব্দটার নাম হচ্ছে টেম্পারা। টেম্পারা, আরেকটা নাম হচ্ছে গোয়াশ। এইটা নিয়ে আমরা কথা বলার মধ্য দিয়ে আমরা শেষ করব। আমরা ওই মেয়ে দুটোকে একটু ঢুকতে দেই না, তো মহা সমস্যা। শেষের বকুনিটা একটু শোনা দরকার তাদের। টেম্পারা, টেম্পারা হচ্ছে এটা, এখন আর এই রং খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু ব্যবহার যে হয় না এটা বলা যাবে না, এটা ব্যবহার হয়। খুব তাৎক্ষণিক ব্যবহার হয়। আমরা প্রতিমা তৈরি করা দেখেছি বোধহয়, তাই না? যে কালী প্রতিমা, দুর্গা প্রতিমা, সরস্বতী প্রতিমা, এইগুলা দেখা যায় কি অনেক সময় খুব বেশি ভিড় হয়ে যায়। তার মানে একজন শিল্পী সে হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ১০টা কিংবা ২০টা প্রতিমা তৈরি করতে পারে। কিন্তু এলাকার লোকজন এসে তার কাছে এসে ৩৫টা প্রতিমা তৈরি করবার জন্য চাপ সৃষ্টি করছে, ভাই আমাদেরটাও একটু করে দিতে হবে। তখন ওর জন্য এটা বার্ডেন হয়ে যায় একসাথে, এবং নির্দিষ্ট সময়ে করতে পারে না। শেষের দিকে দেখা যায় যে যেদিন পূজা ঠিক সেই দিন সকালবেলায়ও তার মাটি দিয়ে কাজ করতে হচ্ছে। কারণ হচ্ছে কি, সেই এই পুরো চাপটা সে সামলাতে পারল না। তখন এই কাঁচা প্রতিমায় যখন রং করতে চাইবে, তখন কিন্তু ওই যে অয়েল কালার টালার যেসবগুলো বলছি, যে অয়েল কালারের সঙ্গে পানির একটা ঘোরতর শত্রু আছে, ফলে ওইটা ওখানে ব্যবহার হয় না। আবার যখন আমরা এটা যেই অ্যাক্রিলিক কালার যেটা আমি ব্যবহার করতে পারছি, যার সঙ্গে জলের একটা সখ্যতা আছে, সেটাও ব্যবহার করারও একটা মুশকিল আছে। সেটা হচ্ছে, অ্যাক্রিলিক কালার যতক্ষণ পর্যন্ত ভিজে থাকবে ততক্ষণ পর্যন্ত ও দুর্বল থাকবে। তার মানে হচ্ছে যে ভিজে থাকা অবস্থায় কেউ যদি আঙুলের চোখের পরে হাত দেয়, তাহলে চোখটা কিন্তু রং উঠে যাবে। এটা হচ্ছে এর একটা মানে একটা ঝুঁকির দিক। সেক্ষেত্রে শিল্পীরা আরেক ধরনের রং ব্যবহার করে, সেটা হচ্ছে রঙের মানে সাধারণ রং যেটা পানিতে গোলা যেতে পারতো, সেই রংটা পানিতে না গুলে তারা একদিকে যেমন ওই ডিমের যে সাদা অংশটা, কুসুম বাদ দিলে যে অংশটা পাওয়া যায়, এই যে সাদা অংশটা বা স্বচ্ছ অংশটা, এই অংশটাও রঙের দ্রাবক হিসাবে ব্যবহার হয়। এর সঙ্গে রং গুলে সেই রং দিয়ে আঁকলে ও সাথে সাথে শুকায় যায়। ও সাথে সাথে শুকায় যায়, এবং ও আবার ঠিক খুবই মসৃণ একটা কালার তৈরি করে, মানে লাইট রিফ্লেক্ট হওয়ার একটা সুযোগ কিন্তু দেয়। এই যে রং করবার যে কৌশল, এইটার নাম হচ্ছে টেম্পারা। আরেকটা শব্দ আমরা বলেছিলাম, সেটা হচ্ছে গোয়াশ। গোয়াশ হচ্ছে যে আমি যখন রং নিয়ে কাজ করছি, যে রং আমার কাছে আছে সেই রংটা আসলে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। আমি একটা রঙের উপরে আরেকটা রং দিচ্ছি, তো আমি নিচের রংটা দেখতে চাই না, কিন্তু নিচের রংটাও দেখা যাচ্ছে। এরকম সমস্যা যখন হয় যে আমার কাছে বিকল্প কোনো রং নাই, আমার কাছে যে রংগুলো আছে সবগুলো রঙই স্বচ্ছ, অথচ আমি চাই না যে নিচের রংটা
আমার দর্শক দেখুক, তখন কি করা হয়, এই স্বচ্ছ রঙের সাথে সাদা রং মিক্সচার করতে হয়। স্বচ্ছ রংটার সাথে সাদা রং মিক্সচার করলে ও অস্বচ্ছ হয়ে যায়। এই স্বচ্ছ রঙের সঙ্গে সাদা রং ব্যবহার করে যখন অস্বচ্ছ রং তৈরি করা হয়, তখন এই কৌশলটার নাম বলা হয় কিন্তু গস। আমরা আবারও একটু স্ক্রিন শেয়ারে গিয়ে আমরা ওই ছবিটা একটু দেখে নিই। এই যে দুটো ছবি আমরা এখানে রেখেছি, এইটা হচ্ছে টেম্পেরার উদাহরণ। মানে এইখানে যে প্রতিমার মুখ দেখা যাচ্ছে, এইটা ভেতরে রঙের ভেতরে কাঁচা, মানে মাটি শুকায়নি, কিন্তু উপরে রংটা সে টেম্পেরা করেছে। ফলে এ কিন্তু কিছুক্ষণের মধ্যে শুকায় যাবে। যারা এই প্রতিমাটা নিয়ে যাবে তাদের হাতে ঘর্ষণ লাগলে রংটা উঠবে না। আর ডাইন ধারে হচ্ছে আমাদের গসের একটা নমুনা এখানে দেখানো হয়েছে। সেটা হচ্ছে একটা রঙের তলা দিয়ে যখন আরেকটা রং দেখা যায়, তলায় যদি আমরা আহ, সাদা রং ব্যবহার করি তখন আর এই সমস্যাটা আসলে থাকে না। এই সমস্যা সমাধানের যে কৌশল, সেই কৌশলটার নাম হচ্ছে গস। এইটা হচ্ছে রঙের উপরে আমাদের মোটা দাগের আলোচনা। এটা কিন্তু আমাদের রঙের উপরে আলোচনা শেষ নয়। এরপরেও আমাদের অনেক সময়ে অনেক এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলাদা করে কথা বলবো, তখন দেখা যাবে এদের আমাদের অনেক বিষয় কিন্তু আলোচনায় থেকে গেছে। কিন্তু আমরা যে আজকে যে আলোচনাটা করলাম এবং গত দুদিন ধরে যে আলোচনাটা করলাম, সেটা হচ্ছে এই বিষয়ের উপরে মৌলিক আলোচনা। এরপরে আমাদের সম্পূরক আলোচনা থাকবে বা আরেকটু হায়ার লেভেলের আলোচনা থাকবে। আমাদের সেই স্পেসিফিক সেই টপিকস এর উপরে যখন আমরা কথা বলবো, তখন সেই বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে। আমরা তিনজন শিক্ষার্থীকে আমরা ক্লাসের অধিকাংশ সময় ক্লাসের বাইরে রেখেছিলাম, এবং এটা পরের ক্লাসে আমি যে শেষ মুহূর্তে এই বকুনি দেওয়ার জন্য আমরা ঢুকিয়েছি। এটার মানেটা হচ্ছে তাকে আরেকটু শিখতে হবে। এই সুচিত্রা বৈরাগী, তাকে কিন্তু আমি ক্লাস টাইমের আগেই এই বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়েছি, সে চর্চাটা ঠিকঠাক ভাবে করেনি। ফলে সে কিন্তু আমাদের এই ক্লাসে মিস করেছে। সে ক্যামেরা চালু না রাখার কারণে আমি তাকে কিন্তু ক্লাসের বাইরে দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে রিয়েলমি 2 দিয়ে আছে, আমরা রেকর্ডিংটা শেষ করি। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা আনুষ্ঠানিকভাবে শেষ করছি। আমি রেকর্ডিংটা শেষ করছি। যারা ক্লাসে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে যুক্ত হতে হবে, ক্যামেরা চালু রাখতে হবে এবং ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। আমি প্রশ্ন করলে প্রশ্ন জবাব দিতে হবে। এভাবেই পরস্পর জানা বোঝার মধ্য দিয়ে আমাদের ক্লাস এগোতে থাকবে। সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে রেকর্ডিংটা শেষ করছি।